পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। শীতের রিক্ততাকে পিছু ফেলে রেখে ছুটে চলেছে কর্মজীবী লোকেরা। নিত্যদিন রোদ ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, সব উপেক্ষা করে পরিবারের মুখে অন্ন তুলে দিতে নিজেদের সুখ শান্তি বিসর্জন দেন এরা। এই মধ্যে শ্রেণীর গরিব মানুষদেরকে দৈনন্দিন রুটিন অনুযায়ী প্রতিনিয়ত নিজ নিজ কর্মের সন্ধানে বেরোতে হয়। কেউ কেউ কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে। সকাল 10টা পর্যন্ত ঘুমানো তাদের জন্য কেবলমাত্র বিলাসিতা। পায়ে পায়ে একজোড়া স্যান্ডেল না থাকলেও, পাছায় তেনা না ঝুটলেও মুখে খাবার তোলা চায়। দুধের শিশুর মুখে খাবার দিতে না পারলে সংসারে দেখা দেয় বিষাদ পোকা। একজন কৃষককে দিয়েই বুঝায়, সূর্য ওঠার আগেই তাকে মাঠে নামতে হয়, আবার সূর্য অস্ত যাওয়ার সময় সে মাঠ থেকে উঠে আসে। অমন কনকনে শীতের মধ্যে তাও ফসলি জমিতে হিমপ্রবাহের তাপমাত্রা অধিক হয়। সেখানে কাজ করে পরিবারের মুখে অন্ন জোগানো চারটিখানি কথা নয়। জীবনযুদ্ধে লড়ে যাওয়া তারাই প্রকৃতপক্ষে মহানায়ক। নায়করা তো অভিনয় করে কেবলমাত্র, ওনারা তো বাস্তব জীবনে লড়াই করা মহানায়ক। তাই তাদেরকে নায়ক নয় মহানায়ক বলা অনায়াসেই। হারাম টাকা ইনকাম করা অতিশয় সহজ, কিন্তু হালাল উপার্জন করতে পারে কজন? নিজের মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করা অত সহজ নয় ভায়া। এই জীবনের পরিধি অনেক দীর্ঘ, বেঁচে থাকার লড়াইও প্রতিনিয়ত দীর্ঘতম। তবে সেখানে বিলাসিতা মাত্র অনর্থক। দিনটি শনিবারের একটি সুন্দর দিন, সরকারি বন্ধ। তালুকদার কোচিং সেন্টারের সামনে পুরোই রবদব সাজে জাঁকজমকপূর্ণে ভর্তি। অত্র পাশে লোকারণ্য গমগমে, বিহঙ্গের ন্যায় কিচিরমিচির মানুষের হাক। দুজন বাবুর্চি বেশ ব্যস্ত। কোচিং সেন্টারের সামনেই মাটি খুঁড়ে রান্না বসিয়েছে। মোমো গন্ধে বাড়িটা তুখোর আকারে মুখরিত। কয়েক সংখ্যক ছেলে পেলেকে আলু, গাজর, শশা, মাংস কাটতে দেখা গেল। কেউ কেউ প্লেট পরিষ্কার করছে, কেউ প্যান্ডেল সাজাচ্ছে, কেউ রাস্তা পরিষ্কার করছে। আর ওদের সামনে চেয়ারটিতে পায়ের উপর পা তুলে আরামসে বসে নেতাজির ন্যায় মাতব্বরি করছেন 30 বছর বয়সী একজন তাকড়া যুবক। বয়সের পরিধি একটু বেশি হলেও শারীরিক কাঠামোর দিক দিয়ে তাকে এখনো 26 থেকে 27 বছরের তাগড়া যুবকই মনে হয়। তার নিদারুণ নিখুঁত দেহ, ভঙ্গিমা, চমৎকার নজর করা ব্যক্তিত্ব, সুচালো তীরের ন্যায় শকুনি দৃষ্টিজোড়া, ব্যাপক ভয়ঙ্কর সুন্দর। দানবীয় দেহে পেশিবহুল বলশালী হাত দুটি নাড়িয়ে নাড়িয়ে যখন কোনো বক্তব্য দেয়, কোনো দেশে নেতাজিই মনে হয়। কিন্তু মানুষটা বড়ই নিষ্পৃহ। তবে রাগান্বিত ব্যক্তির বাহ্যিক স্ফুত রূপ ব্যতীত গোপনীয় রূপটা বেশ ভয়াবহ চমকপ্রদ, যা হয়তো হাড় কাঁপানো অতিশয় ভয়ঙ্কর। সকলের ভেতরে দুটো সত্তা বাস করে। কেউ দুটো সত্তাকে ভালো কাজে লাগায়, কেউ বা লোকের সামনে ভালো, ভেতরে ভেতরে সে ভারী ডেঞ্জারাস। কুয়াকাটার ট্যুরটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। হুট করে সিদ্ধান্ত নেওয়া। অনেকের কাছে ট্যুরটি ভালো লাগেনি, ফ্যাকাশে ফ্যাকাশে খাপছাড়া মনে হয়েছে। তাছাড়া কোচিং মালিকের প্রিয় নারীটি সেখানে অংশগ্রহণ করতে পারেনি, বিষয়টি তার নিকটও ভালো লাগেনি। সেই হিসেব চুকাতে ছোট্টখাটো একটা পিকনিকের আয়োজন করা হলো। এই সম্পূর্ণ ভার বহন করেছে কোচিং সেন্টারের প্রধান নওয়াব তালুকদার। টাকা থাকলে যা হয় আর কি, তবুও ভালো। প্রিয় নারীটির সুখ সমৃদ্ধির দিকে নজর রাখতে কজন পুরুষ পারে? বিছানা একসঙ্গে ঘুমালে স্বামী স্ত্রী হওয়া যায় না। একজন ভালো স্বামী হতে গেলে তাকে প্রথমে স্ত্রীর ভালো লাগা মন্দ লাগার হিসেব রাখা বাঞ্ছনীয়। তবেই না সম্পর্কের গুরুত্ব মর্মতা বাড়বে। সকাল সকাল সকলে এসে উপস্থিত। কোচিং সেন্টার থেকে প্রতিটি মানুষকে একটি করে হোয়াইট টি শার্ট দেওয়া হচ্ছে। এই সামান্য অনুষ্ঠানটি জমজমাট করে দিতে রং খেলার আয়োজন করা হলো। যদিও দিনটি জার্ক ডে নয়, তবুও কেবলমাত্র নিজেদের আনন্দ উল্লাস বজায় রাখতে সামান্যতম আয়োজন। পুরো দুপুরভর রং খেলা শেষে যাদের বাড়ির কাছে তারা নিজ বাড়িতে গিয়ে গোসল করে আবার বিকেলের ভেতরে ফিরে এলো। রাতের রান্না হচ্ছে। শীত শীত উষ্ণ তাপমাত্রার সঙ্গে অতিথিদের
অভ্যর্থনা জানানো হচ্ছে। ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হলো। চাইলে কেউ গান, নাচ, কৌতুকে অংশগ্রহণ করতে পারবে। অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অতিথিরাও এসে গিয়েছে। দামি স্যুট, কোট, ফর্মাল ড্রেস পরে উনি রীতিমতো রেডি। 6 ফুট 2 ইঞ্চি লম্বা এই যুবক সকলে নজর কাটতে বাধ্য। আপনারা আমাকে শুধাবেন, কটা করা কথাও শুনিয়ে যাবেন। আচ্ছা, 6 ফুট 2 ইঞ্চি লোক আদৌ হয়? জানি হয়, তবে খুব কম সংখ্যক হয়। তবুও বলছি, তালুকদার বাড়ির প্রতিটি পুরুষই 6 ফুটের। যেমন লম্বা, তারা যেমনই স্বাস্থ্যবান। সেই হিসেবে সেই বাড়ির পুত্র সন্তান হওয়া সত্ত্বেও এটা আহামরি হওয়ার কিছুই নয়। চেয়ার পেতে যখন তিনি বসেছিলেন, তার সৌন্দর্যের কামুকতায় ঘায়েল হয়েছিল অসংখ্য নারী সদস্য, ঈর্ষান্বিত হয়েছে বহু পুরুষ। বরাবর লোকটার ব্যক্তিত্বে প্রেমে পড়ে। এবারের কারণ ছিল সম্পূর্ণ ভিন্নতা, গোপনীয়তা। ব্যক্তিত্বের সঙ্গে তার বাহ্যিক রূপটা সত্যি অসাধারণ, অতুলনীয়, প্রশংসায় গা ভাসানোর মতন পঞ্চমুখর। অনুষ্ঠান যখন পুরোদমে জমজমাট, গানের সুরে সুরে মন ভাসাচ্ছিল শিক্ষার্থীরা, তখন তালুকদার বাড়ির গেট দিয়ে একজন কিশোরীকে ঢুকতে দেখতে পাওয়া যায়, যার রূপের ছটা দেখে ঘায়েল হয়েছিল 30 বছর বয়সী ব্যক্তিত্ববান সুদর্শন বলবান পুরুষটি। মেরুর রঙের শাড়িটি কিশোরীর লতানো শৈলে আঁটো পরিধান করা, অর্ধ কোকড়া চুলগুলি খোপা করে কাঠগোলাপের গাছরা দিয়ে পূর্ণ করেছে। উজ্জ্বল শ্যাম বর্ণ মুখটিতে মেকআপের আসন পড়েছে কিছুটা, ঝাঁকুর ঝাঁকুর টানা টানা মায়াবী আখিজেরা ভাসা ভাসা করতে আইলাইনারের সঙ্গে কাজল পড়েছে। তাতে চোখ দুটো বেশ বড় বড়ও দেখাচ্ছে, একদম ঘোর লেগে যাচ্ছে। কৃত্রিম রঙে রক্তিম করে রেখেছে অদর দুখানা। রিনঝিন চুরির শব্দকরণে সুপুরুষটি ঘোর ভেঙে গেল। আচমকা সে অসাবধানতা অবলম্বন করে ফের পিছু ঘুরে অমনি হঠাৎ চেয়ার নিয়ে মাটিতে চিৎপটাং হয়ে পড়ে গেলেন। নিখিল পাশ থেকে হতবম্ব হয়ে নির্নিমেষে নির্বিঘ্নে নীরবে চেয়ে রইল। লোকটা পড়েও বিন্দুমাত্র শব্দ করল না। তার ঘোর লাগা মাতালের ন্যায় দৃষ্টি জোড়া তখনও তালুকদার বাড়ি গেটের দিকে স্থির। ওনার বক্ষর স্পন্দনের বাম পাশে ডান হাতটা রাখা, যেন হৃৎপিণ্ড লণ্ঠনের ন্যায় জলে নিভে থকথক কম্পিত হয় বক্ষ অভ্যন্তরে। তিনি জিভে অধর চুবালেন, গলা শুকিয়ে কাঠ, দৃষ্টি জোড়া ঘাতে নামে না। মন্ত্রমুগ্ধের ন্যায় সে কেবল প্রিয় মুখটা অপলক করে দেখে গেলেন। সেই দৃষ্টি অনুসরণ করে নিখিল দৃষ্টি ফেলে চোখে পড়ে এক কিশোরীর প্রতিচ্ছবি, যার অঙ্গসজ্জা তার প্রিয় প্রাণপ্রিয় বন্ধু চেতনাহীন স্তব্ধ হয়ে বিভোর হয়েছে। নিখিল বেশ কয়েকবার ডাকল, সম্বিত শক্তি ফিরল বোধ হয়, নড়ে চড়ে উঠল। তবে স্তব্ধতা, বিস্ময়তা, মুগ্ধতা তখনও কমেনি। হৃৎস্পন্দনের গতিবেগ তখনও থকথক করে লাফায় ঝাঁপায়। কিশোরীর প্রতিটি পদক্ষেপ তার বুকের ভেতরে এফোর ওফোর করে দেয়। ওর উৎকর্ণের ঝুমকো দোলার সঙ্গে সঙ্গে ওনার হৃদয়টা ছটফটিয়ে ওঠে। রিনিচিনি চুরির শব্দগুলির প্রলয় নৃত্যের ন্যায় যেন উৎকর্ণের ঝঙ্কার বাজায়। এই প্রথম প্রেমিক পুরুষ তার প্রিয় নারীটিকে পরিপূর্ণ সাজে সজ্জিত হতে দেখল। দুচোখ জুড়িয়ে এলো, সঙ্গে যোগসূত্র হয়েছে মাদকতা, যার নেশা কখনো কমে না। শাড়িতেই নারী বরাবর একটু বেশি সুন্দর, তবে শখের নারীটির বেলায় সেটা আরো বেশি সুন্দর। ওনার ধৈর্য নিয়ে চট করে উঠে বসেন, দৃষ্টি চড়া ঘুরিয়ে ফের পিছু নেন। মেয়েটা এখন একদম তার কাছাকাছি, মুখোমুখি। ওনাকে দেখে সিঁদুর রাঙা উষ্ঠপচে নিদারুণ ভঙ্গিমে হেসে উঠল। সেই হাসিতে ফের তার বুকের অভ্যন্তরে ঝড় তুলে দিল। কণ্ঠ খাতে নেমে জড়িয়ে এলো, কিঞ্চিত হাসতে চেষ্টা করলেন। পাখির চোখ মেলে জিজ্ঞেস করলো, কেমন? উনি চোখের ইশারায় কণ্ঠনালী ছোট্ট করে বুঝালেন, দারুণ, পুরাই হট, পাগল হয়ে গেছি, মাথা নষ্ট করে দিয়েছিস জান, কন্ট্রোল করতে পারছি না নিজেকে। মেয়েটা রিনটিনে কণ্ঠে চিকন দাঁতগুলি বের করে ফের একগাল হেসে দিল। তিনি অবাক নেত্রে ঘোর লাগা নয়ন দুটি তাক করে দেখে গেলেন। মুক্তির পাশে বসেছে পাখি, নফ ঠিক ওর সামনাসামনি বসা, ইশারায় ফ্লাইং কিস ছুটছে। পাখির লজ্জা লাগছে,
লোকটা ওকে জ্বালিয়ে মারবে কত শত লোক উপস্থিত। তার ভিতরে উনি নির্লজ্জের মতন ফ্যাল করে এক ধ্যানে চেয়ে আছে, আবার কিছু ছুটছে। ওনার নির্লজ্জের মতো তাকানোতে ইতিমধ্যে অনেকেরই চোখে পড়েছে। কেউ কানাঘুষো করছে, কেউ বা মজা নিচ্ছে। নবা ম্যাডাম পাখিকে অনুরোধ করলো একটি গান গর্জন। নভ নড়ে চড়ে উঠল, ফরাট কণ্ঠে শুধালেন, আমি পাখির সঙ্গে কাপল হিসেবে একটি গান গাইতে চাই। দেখ তোর ছাত্রী রাজি আছে কিনা। এটা তো বেশ ভালো কথা। কি পাখি, গাইবে না তোমার স্যারের সঙ্গে গান? আর তো কয়েক মাস পর চলেই যাবা, মুহূর্তটা এখন এনজয় করো। পাখি মুখের উপর না করতে পারল না, তবে মুখটা মেঘমন্দের আড়ালে লুকিয়ে পড়ল। সত্যি তো তারা আর মাত্র কয়েক মাস যাবৎ আছে এই কোচিং সেন্টারে। এরপরে এসএসসি পরীক্ষার পর আর আসা হবে না, কেননা ইন্টারের কোচিং ওনারা করান না। যদিও আবুল স্যার ইন্টারের ছাত্রীদের প্রাইভেট পড়ান, তবুও ওনারা তো পড়ান না। নিমিষেই মনটা বিষাদের উত্তরীর আড়ালে ঢাকা পড়ল। লোকটাকে তখন চোখের সামনে কম দেখতে পাবে। আর আনন্দ হচ্ছে এটা ভেবে যে পরীক্ষার শেষে উনি বলেছে ওকে ঘরে তুলবে। যাই হোক, সময় এক জায়গায় স্থির থাকে না, তাকে গতানুগতিকভাবে নিয়ম মাফিক চলতে হয়। পাখি খ্যাক খ্যাক করে গলা পরিষ্কার করে নিল। নফ গিটার হাতে নিয়ে সুরধ্বনি তোল। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। গান শেষ হলে সকলে মারহাবা মারহাবা উচ্চারণে প্রশংসায় মুখরিত করলো। মুগ্ধ হলো প্রতিটি প্রাণ। আবুল স্যার নওয়াফকে 1000 টাকার একটি নোট দিয়ে বলে, নিন নাও স্যার, দুজনে মিলে চকলেট খাইয়েন। অট্ট হাসিতে সকলে গড়িয়ে গেল। নওয়াফ টাকাটা নিয়ে আবুল স্যারের পকেটে ভরে দিল। তোর হাত দিয়ে যে টাকা বেরিয়েছে এটাই বেশি। কিপটেমি স্বভাব একটু ত্যাগ করিস, নইলে আমার বোন পাবি না শালা। মোটামুটি অনুষ্ঠান শেষ হয়েছে। এরপর নিয়ম অনুযায়ী সব সময়গুলি পেরোলো। দুজনে ছোট ছোট খুনছুটিতে দুষ্টুমিতে সুখময় দিনগুলি অতিক্রম করতে থাকে। এরই মধ্যে হঠাৎ একদিন কিশোরীর আগমন ঘটল ট্রি হোমে। তখন লোকটা ঘুমোচ্ছিল, ভাত ঘুমে শেষে নিদ্রায় গিয়েছিল। সেই সময়ে রোদের ঝিলিকের মতো দেখা মিলে মেয়েটি হাতে হরেক রকমের ঘর সাজানো পণ্য সামগ্রী, কিছু স্ট্রিট লাইট, ফ্লাওয়ার, ফেরি লাইট, বিভিন্ন ধরনের টপ সহ বড় বড় ফুল এনেছে। উনি ঘুমন্ত অবস্থায় পুরো রুমের মানচিত্রে পাল্টে দিল। তখন সন্ধ্যা হয়ে এসেছে, পাখির কাজ শেষ হলো। এরপর ওয়েস্টার্ন একটি শাড়ি পরে পুরো সুন্দর করে সেজে গুজে গায়ে পারফিউম দিয়ে রেডি হয়ে নিল। সারি সারি মোমবাতিগুলি জ্বালিয়ে ওনার কানের কাছে রিনিঝিনি করে চুরির শব্দ বাজিয়ে খিলখিলি হেসে ফেলল। উনি কাঁচা ঘুম চোখে নিয়ে পুরো কুঞ্চিত করে বসেন। হঠাৎ নিদ্রাচ্যুত হওয়াতে মাথাটা ভোপো নামক ভোতা যন্ত্রণা ছটফটিয়ে যাচ্ছে। পাখিকে এক পলক দেখে আবার শুয়ে পড়েন তিনি। পাখি পুরোই ওনার আচরণে ভাবাচাকা খেয়ে বসল। ততক্ষণে লোকটার হুঁশ আসে। এটা তার স্বপ্ন নয়, বাস্তব। প্রায়শই সময় সে দেখে মেয়েটা তাকে নানাভাবে উত্তপ্ত করছে, কিন্তু আজকের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। ফের উঠে বসেন, চোখ ডলে বুঝতে চান এটা তার ভ্রম নাকি বাস্তব। না, তার ভ্রম নয়, বাস্তব। পাখি নড়ে চড়ে উঠছে, সঙ্গে কাচের চুরির শব্দগুলি ফের রিনিঝিনে বেজে ওঠে। অমনি রিনিঝিনি কাচের চুরির শব্দ তার বক্ষর স্পন্দনের গতি বেড়ে যায়। ঘরটি রূপ পুরোই চেঞ্জ। ফেরি লাইটের আলোকে রোমাঞ্চকর এক পরিবেশ সৃষ্টি হয়েছে। পাখি ওনার নগ্ন বুকে অধর ছুঁয়ে দিল। উনি ওর গালে হাত রাখলেন, অতঃপর ওকে টেনে কম্পিউটারের ভেতরে ঢুকিয়ে গলাদেশের নিচাংশে কোমল অংশটুকুর ওপর মুখ গুজে শুয়ে পড়েন। হাত দুটি নৃত্য করে বেড়ায় মসৃণ লতানো কোমরে। অত্রপাশ একবার পর্যবেক্ষণ করে শুধালেন, এসব সত্যি তো পাখি? তুই আবার কল্পনায় লজ্জাহরণ করতে চলে আসিসনি তো? পাখি হেসে গড়াগড়ি খেল। নিজের বোকামির জন্য খানিকটা নিজেও হাসলেন। ওকে টেনে ফের নিজের বহু পেশি শরীরের উপর নিয়ে ফেললেন। এইসব রোমান্টিক পরিবেশ তাহলে আপনিই তৈরি করেছেন ম্যাডাম? তা কখন এসেছেন? অনেক আগেই। ভাবলাম আর কটা মাসেরই তো ব্যবধান। তারপর তো পুরো ঘর আমাকেই তো থাকতে হবে। তাই আগে থেকে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। কেমন হয়েছে? চমৎকার। এত টাকা
পেয়েছিস কোথায়? আপনি যে মাসে মাসে হাত খরচ দেন সেসব কোথায় যায়? ওসব দিয়ে কিনে এনেছি, ভালো করছি না? মোটেও নয়, তোকে এসব কেনার জন্য টাকা দেইনি। তোর কিছু খেতে ইচ্ছে করলো কিংবা চোখে ভালো লেগে গেল সেজন্য দিয়েছি, যাতে নিজের পছন্দ মতন খরচ করতে পারিস। খরচ করেছি তো, এসব আমার ভালো লাগে। অনেক শখ ছিল নিজের রুমটাকে ফুলের গোডাউন বানিয়ে ফেলবো, সেই শখ পূরণ হয়েছে। উনি আর রাগ ছাড়লেন না, মগ্ন হলেন কিশোরীতে। এমন রোমান্টিক মুহূর্তে রাখলে যে তারই লস সেটা জানা আছে। শাড়ি ভেদ করে ওনার হস্ত উদরের উপর নৃত্য করে বেড়ায়। ললাটের চুলগুলি সরিয়ে দিয়ে শুকনো মুখে নরম উষ্ঠে ভাজে ওনার উষ্ঠযুগল মিলিয়ে দিলেন। প্রাণচঞ্চল রন্ধ্রে রন্ধ্রে কাঙাল কিংবা লোভীর মতন হোক, উনি ওনার নির্লজ্জ স্পর্শের দ্বারা শিউরে উন্মাদনা বাড়িয়ে দিচ্ছিল তার প্রিয় নাইটির প্রতিটি অঙ্গের ভাঁজে ভাঁজে। তার ভারী নিঃশ্বাসের প্রতি গতি কিশোরীর বক্ষপিঞ্জরের গতিবেগ থুথু বাড়িয়ে তুলছিল। খামচে খুবলে ধরল ওনার হাত। বলিষ্ঠ দেহটা শান্ত রইল না। প্রিয় নারীটির হাত দুটি আটকে দিল বলবান হস্ত দুটি দিয়ে। কম্পনিত ঝড় তুফান উপেক্ষিত করে তার উন্মোদনা আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে ব্যস্ত। এক দীর্ঘ মুহূর্তের অবসানের পর তিনি থামলেন। ততক্ষণে দুটো দেহ একই সুতায় আবদ্ধ হয়ে গেল। মোমবাতিগুলি জলে নিভে পুরো ঘর জুড়ে যেন নৃত্য করে বেড়ায় ওরা। বাইরে ঝড় বহে বোধ হয়, সেই সঙ্গে নারী পুরুষটির চওড়া নগ্ন বুকের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গভীর নিদ্রাচ্ছনে নিমজ্জিত হয়। যখন ঘুম ভাঙে তখন রাত 8টা। নিদ্রা ভাঙলে বাথরুমে গোসল সেরে আসে লোকটা। মোহমুগ্ধের মতো ন্যায় তাকিয়ে বললেন, এইদিকে আয়। কেন আবার ছাইপাস করতে? আপনার সামনে আর শাড়ি পরে আসবো না। যতবার শাড়ি পরে আসি ততবার আপনি আমাকে স্নান করিয়ে ছাড়েন। সব দোষ শাড়ির। শাড়িতে নারী সুন্দর, তোর কাছে নারী সুন্দর আর আমার কাছে তুই সুন্দর। তাই সত্যি আমি সুন্দর? ওর নাজুক মুখটা এক দৃষ্টিতে দেখে তিনি ওর হাত ধরে কোলের উপর টেনে এনে বসান। নগ্ন কাঁধে একটা চুমু খেয়ে সুধান, আমার কাছে তুই হলি পূর্ণিমার চাঁদ, যার সৌন্দর্য কখনো বিলীন হয় না। নওয়াব ভাই এত মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে আমার পটিয়ে কখনো আবার ভুলে যাবেন না তো? তোকে আমি কি করে বোঝাই জান? তুই থাকিস ঠিক বুকের বাম পাশটায়, যেখানে প্রতিনিয়ত হার্টবিট লাফায়। অ্যান্ড হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ম্যাডলি আই লাভ ইউ? ডোন্ট ইউ ওয়ান্ট টু নো হোয়াই আই লাভ ইউ? I love you because I love you. You are my every reason to be good, every hope, every breath, every dream. I understand the definition of love. আর কিভাবে বোঝাইলে বুঝবি বল তোকে কতটা পাগলের মতন ভালোবাসি? কেন ভালোবাসি জানতে চাস না? ভালোবাসারা আছে বলেই ভালোবাসি। তুই আমার ভালো থাকার প্রতিটি লাইন, প্রতিটা কারণ, প্রতিটা আশা, প্রতিটা নিঃশ্বাসের গতিবেগ, প্রতিটা স্বপ্ন। ভালোবাসার সংজ্ঞা বলতে আমি কেবল এসবই বুঝি। পাখি ফ্যাল করে কতক্ষণ ওনার সুতুনু মুখটার দিকে চেয়ে রইল। ঘোর আমাবস্যা নামলো ওর ভিতর জড়িয়ে। মুখটা হয়েছে দেখার মতন কাদু কাদু। হায়রে ইংলিশ তোরে আবিষ্কার করেছে কেডা? তোর কারণে আজ আমি নিজে ইংলিশে মূর্খ। নিজের বরের ভাষাই বুঝে না। লোকটাকে সে বুঝতে দিল না নিজের ভেতর থাকা ভাবখানা এমন যেন সব বুঝেছে। তৎপর দু হাতে ওনাকে জাপড়ে ধরল। পুরো রাত আমি ভালোবাসা বলতে কেবল আপনাকেই বুঝি। আপনি গোটা লোকটাই আমার কাছে আস্ত এক ভালোবাসার বস্তু। রাতটা কাটালো দুটো মানবীর ভালোবাসা ভাগাভাগি মাখামাখি করে। খুব ভোরে উঠলো দুজনে। উনি সবে হাত মুখ ধুয়ে এসে মিররের সামনে বসে চুল ঠিক করছিলেন। তখনই পাখি সকাল সকাল কোথা থেকে সরিষার তেল নিয়ে এসে হাজির হলো। ওর হাতে তেলের কৌটা দেখে উনি ফ্রিকুঞ্চিত করে ফেলেন। কিছু বলার আগে ওনার মুখে আঙুল চেপে ধরল। কোনো কথা বলবেন না, একদম চুপ থাকবেন। দেখছেন না গুরুত্বপূর্ণ কাজ করছি? পাখি স্টপ, আই হ্যাভ ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু। একদম ইংলিশ ছাড়বেন না। বাঙালি হয়ে এত ইংলিশ ছাড়েন কেন? চুপচাপ থাকতে বলছি, মানে চুপচাপ থাকবেন, কোনো শব্দ না। উনি মুখটা করুণ করে রাখলেন। পাখি ওনার গাল দুটি টেনে
মুচকি হাসলা। গুড বয়। ওনার সামনে দাঁড়িয়ে পা উঁচু করে ওনার নাগাল পেল না, তাই চেয়ার টেনে ওনার সামনে বরাবর উঠে দাঁড়ালো। উনি বিরক্ত হলেন, গলা ঝেড়ে শুধালেন, কি করছিস এসব? চুল ঝুলিয়ে ঝুলিয়ে স্টাইল মেরে মেয়েদের দেখানো হয় না? আজ সব চুলের গোসল করিয়ে ছাড়লো। সেদিন একটা মেয়ে আপনার চুল ধরে টেনেছিল, তাকে আপনি কিছু বলেননি, অতএব আমার বেলায় চুপ থাকবেন। ও আমার ক্লাসমেট ছিল জান। সে যাই হোক, টানবে কেন, ধরবে কেন? আমার বরের চুল আমি যত খুশি ধরবো, অন্য মেয়ে ধরবে কেন? জেলাস ফিল হচ্ছে জান। আমার বরের পা থেকে মাথা পর্যন্ত সবকিছু আমার, তার আগে অন্য কাউকে দিব কেন? যা করার জলদি কর, বের হতে হবে। পাখি ওনার চুল টেনে ধরে দু হাতে ঝুলাতে লাগলো। উনি মৃদু আর্তনাদ করে উঠলেন। আহ, ব্যথা পাচ্ছি। পাখি পাত্তা দিল না। কতক্ষণ ওনার চুল টেনে টেনে ওদের উপর রাগ কমালো, মিটালো। এরপরে মাথাটা ওর পেটের সঙ্গে লাগিয়ে পুরো চুলে সরিষার তেল ঘষে ঘষে দিয়ে দিল। খাড়া খাড়া সিল্কি চুলগুলো মুহূর্তের মধ্যে তেল তেলে চুপচুপে ওই নেতিয়ে গেল। পাখি ওনার থুতনি চেপে ধরে চিরুনি দিয়ে মাথা আঁচড়ে পাকা সিথি করে দিল। ডান পাশে কপালে কাজল দিয়ে কালো রঙের একটা বড় টিপ দিয়ে থামলো। দেখি তো কেমন লাগছে। ওলে বাবালে, বাবুটা কি কিউট, মাশাআল্লাহ, খুব খুব সুন্দর লাগছে। ওনার চাপা ধরে পাখি দুগালে পরপর দুটো চুমু খেয়ে থামলো। মোবাইল বের করে একটা ছবি তুলে ওনাকে দেখালো। পিক দেখে উনি পুরাই হতভম্ব নির্বাক। তাহলে এতক্ষণ এই পাগলাম করেছিল পাখলিটা। ললার বেয়ে এক ফোঁটা তেল গড়িয়ে নাকের ডগায় গিয়ে পড়ল। তর্জনী আঙুলে ওই এক ফোঁটা তেল এনে উনি দেখলেন। কথা বলতে পারলেন না, মুখটা পুরি থমথমে, যেন ঝড় আসার পূর্বাভাস। উনি পুরো নির্বাক, নিরুত্তর। কিছুক্ষণ উনি পাখির দিকে অসহায় দৃষ্টিজোড়া তাক করে তাকিয়েছিলেন। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। ওর দিকে চেয়ে দাঁত কিরমির করে। অবস্থা বেগতিক দেখে পাখি দ্রুত কেটে পড়ল। আচমকা ওর উপর হামলে পড়তে চাইলেন, কিন্তু হাতের নাগাল পাওয়া গেল না। সে থাকলে তো ওকে তাড়া করলেন তিনি। ততক্ষণে পাখি বেডরুম পেরিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। উনি চেঁচিয়ে উঠলেন, পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি। আমি দাঁড়াই আর আপনি আমায় ধরে। আর সমাপ্ত, আবার আগামীকাল দেখা হবে, টাটা। আবার আসিস, 7 দিন কোমর দাঁড় করাতে দিব না। বেডরুম টু বেডরুম, সারাদিন বেডরুমে ধরে বেঁধে রাখবো, মনে রাখিস। পাখি ফিংচি কাটল, ওনাকে মুখ ভেঙানি দিল। উনি ছুটে আসতে ও ঝড়ের গতিতে বাইরে দৌড়ে ছুটল। কেটে গেল 2 দিন। এই 2 দিনে এই লোকটার দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি, ফোনও করেনি। রূপসূতি খবর নিয়ে জানা গেল ডেঙ্গু জ্বরে ভুগছেন তিনি। বড় চিন্তার বিষয়, কয়েকজন কোচিং শিক্ষার্থীরা মিলে ওনাকে দেখতে যাবে। তার সঙ্গে পাখিও যোগ হলো। ওর আম্মা কাজল রেখা রসের পিঠা বানিয়েছে। পাখি লুকিয়ে ছোট্ট বক্সে কয়েক পিস পিঠা তুলে নিল। এরপরে ব্যাগে ঝুলিয়ে তালুকদার কোচিং সেন্টারের দিকে রওনা হলো। সময়টা ছিল দুপুর 2টো। আজ তাড়াতাড়ি এসেছে ওরা, স্যারকে দেখতে যাবে বলে। তালুকদার বাড়িতে ঢুকে সোজা দোতলায় উঠে গেল। পাখি সবার পেছনে। লোকটা বেডে হেলান দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছে, ললাটে এক হাত ঝুলানো। সকলে অনুমতি চাইল। উনি বেডের মাঝখানে গিয়ে ওদের বসতে পাশে জায়গা করে দিলেন। সকলে বসো। জ্বর কেমন স্যার? তেতো। স্যার এটা বলি নাই, বলছি জ্বর কতটুকু? 102 ডিগ্রি। মেয়েটা আবার কেঁদেই দিবে, সে বোঝাতে পারেনি ওনাকে। সুমনা, তুমি ঠিক আছো? আমি বলছি, নাও ভাইও জিজ্ঞেস করছে আপনি কেমন ফিল করছেন। অসম্ভব বিরক্তিকর। ওনার উল্টাপাল্টা ঘাটতারামি মার্কা উত্তর শুনে সকলে বিরক্ত হয়ে গেল। ওরা যেটা বলতে চাচ্ছে সেটা উনি বুঝতে চাচ্ছেন না। পাখি পেছনে বসে ফিক করে হেসে দিল। এতক্ষণ নওয়াফের নজর পড়লো ওর উপর। ওদের পেছনে থাকার কারণে ঠিক খেয়াল করেনি। ইচ্ছে পাখিকে চোখ রাঙালো। ও না ভাই, আপনাকে আর কোনো কথা বলতে হবে না, আপনি বরং রেস্ট করেন। এই চল চল, আমরা আবার পরে আসবো। দাঁড়া। গভীর পুরুষালী ডাকে সকলে থেমে পড়ল। উনি টেবিল থেকে আপেল এনে কামড় বসিয়ে চিবাতে চিবাতে শুধান, তোদের প্রশ্ন ভুল ছিল, সঠিক প্রশ্ন এমন ছিল, আপনার জ্বর ভালো হয়েছে? তাহলে হ্যাঁ না উত্তর পাতি। এখন যেতে পারিস। ওরা চলে যাচ্ছিল। ফের উনি প্রতিমতি ডেকে বসেন। পাখি আর ইচ্ছে থাক, বাকিরা সব আউট।
মেয়েরা মিটিমিটি হেসে চলে গেল। ইতিমধ্যে তারা জেনে গিয়েছে তাদের স্যার যে পাখিকে পছন্দ করে। ইচ্ছে দেখতো ড্রাগন গাছে নতুন কয়টা ড্রাগন ধরেছে, সব হিসেব করে টুকে রেখে আমাকে এসে বলবি, কোনো ভুল যেন না হয়। ইচ্ছে বুঝলো নবাব ভাই পাখির সঙ্গে একান্তে কথা বলতে চাচ্ছে, তাই সুইমিং পুলের দিকে রওনা হলো। পাখি গিয়ে ওনার পাশে বসলো, ব্যাগ খুলে পিঠার বক্স টেবিলে সাবধানে রাখলো। বক্সে কি? এমনি রসের পিঠা। তাহলে ওখানে রাখছিস কেন? খাইয়ে দে। পাখি পিঠা তুলে ওনার মুখে ভরে দিল। আচমকা উনি ওর ঠোঁটে চুমুকে বসলেন। আপনার না জ্বর, তাহলে চুমু খাচ্ছেন কেন? জ্বর হলে চুমু খেতে নাই? কোন সংবিধানে লেখা আছে রে? বরঞ্চ জ্বর হলে বেশি বেশি চুমু খেতে হয়, কারণ এক আগুন অপর আগুনকে থামাতে পারে। আজাইরা, আপনি কখনো ভালো হবেন না। ফের মুখ খুললেই চুমু খাবো? নির্লজ্জ। উনি পাখিকে দাঁড়ান্ত অবস্থা থেকেই ওর কোমর উঁচু করে নিজের কমফোর্টারের ভেতরে নিয়ে এলেন। কমফোর্টার মুড়ো দিয়ে নরম উষ্ঠগত ভরে নিলেন। পেছনে চুলগুলি শক্ত করে চেপে ধরে মধুময় সুধা যেন পানি করছেন। ওনার দেহের উষ্ণতা পাখির দেহে ছড়িয়ে পড়লো। গরমে হাঁসফাঁস করে উঠল সে। তার ভেতরে অধরটা তার কবজায়। ওর দম বন্ধ হওয়ার জোগাড়। বুকের অভ্যন্তরে ওঠানামা বেড়ে গেল। মিনিট দুয়েক পর ছাড়লেন সে। ততক্ষণে পাখি বুক ভরে বেদরে শ্বাস নিল। আর একটু হলে মরেই যেত। ওর পর্বতের ন্যায় বক্ষের ফুলে ফেপে ওঠানামা ওনার ব্যাকুলতা উন্মাদনা বাড়িয়ে তোল। নিজের নির্লজ্জ ইচ্ছেটাকে জলাঞ্জলি দিয়ে উনি নিজেকে নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে ভেতরে ওনার দাদি লতিফা বেগম ঢুকে পড়েছেন। নওয়াফের মাথায় হাত। খাইছে সর্বনাশ। নওয়াব পাখি দ্রুত নিজের পিঠের তলায় নিয়ে কমফোর্টার দিয়ে ঠেকে নিল। পাখির হয়েছে মরবার উপক্রম। এত বড় দেহের ভার সামলানো খুবই কষ্টকর। আজ নির্ঘাত সে ওনার পিঠের নিচে পিষে দম বন্ধ হয়ে মরবে। লতিফা বেগম আস্তে আস্তে শুথালেন। হিরোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো সুইটহার্ট। লতিফা বেগম খানিকটা লজ্জা পেলেন। নাতিটা হয়েছে পুরোই ওর দাদার ফটোকপি। জুয়ানকালে তার স্বামী নওয়াফের কার্বন কপি ছিল। প্লেট ভর্তি ফল রেখে গেলেন উনি। সারাদিন মারপিট করতে থাকিস, খাওয়ার সময় পাস কই? মারপিট করতে গেলেও শরীরে শক্তি জোগাতে হয়, এগুলো খেয়ে শক্তি বাড়াস, সামনে আবার শক্তি অপচয় করতে হবে না। বুড়ো, আমার গায়ে যা এনার্জি আছে তোমার মতন আরও 4 জনকে এখনো একা সামলাতে পারবো, তাই শক্তি নিয়ে কথা বলবা না। নির্লজ্জ হয়েছিস একটা, মুখে কোনো লাগাম নেই। পাখি ওনাকে নিচ থেকে চিমটি কেটে দিল। অস্পষ্ট চিৎকার করে ওঠেন। তৎক্ষণাৎ তিনি লতিফা বেগম দ্রুত ছুটে এলেন। কি হয়েছে দাদু ভাই? মনে হয় লেডি বিড়াল খামচে দিয়েছে। ও মা, রুমে বিড়াল আসবে কেমনে? ধ্যাত, দাদি বলেছি মনে হয়। তার মানে বলি নাই, সত্যি সত্যি বিড়াল খামচে দিয়েছে। হাতে হয়তো কিছুতে খোঁচা পেয়েছি। তুমি যাও তো, ঘুমাবো এখন। যাচ্ছি যাচ্ছি, এখানে থাকার আমার কোনো শখ নেই। তবে একটা কথা শুনলাম, তুই নাকি কোনো মেয়ের পেছনে চরকার মতন ঘুরছিস। এটা তুমি ভুল বললে দাদি। চরকার মতন কি মানুষের পিছনে ঘোরা যায়? ওইটা ঘোরার মতন হবে। যাই হোক, সত্যি নাকি? যে বয়সে তোমাদের বউ খুঁজে দেওয়া দরকার, সেই বয়সে আমার বউ আমার নিজেকে খুঁজে নিতে হচ্ছে। এবার বুঝো আমি মেয়েদের পিছনে কেন ঘুরি। খাসা একখান পাত্রী আছে, বিয়ে করবি? বিয়ের কথা শুনে পাখি রেগে গেলেন। ওনার পিঠে দাঁত দেবে কামড় দিয়ে বসালো। উনি ওর হাত দুটি চেপে ধরে বিরক্ত ঝরা কঞ্চে বলল, তুমি যাও তো দাদু, খাসা খোসা বাদ দাও, আমারটা আমি খুঁজে নিব, তোমাদের লাগবে না। উনি কতক্ষণ বক বক করে চলে গেছে। নওয়াফ কানে তুলল না। লতিফা বেগম যেতেই ওর হাত দুটি বিছানার সঙ্গে মুঠোবন্দি করে চেপে ধরে ঘাড়ে দাঁত পুষিয়ে দিলেন। পাখিকে চিৎকার করার সুযোগটা পর্যন্ত দিলেন না। তার আগে ওর কোমল অধৈর্যরা বন্ধ করে দিলেন নির্জল উষ্ঠগতে। কিছুক্ষণ পর ছাড়লেন। পাখি উঠে বসল। ঘাটায় লালচে দাগ পড়ে গিয়েছে, সেটা ঢেকে দ্রুত উঠে দাঁড়ালো। ওনার পা কমফোর্টারের বাইরে ছিল। পাখির মাথায় দুষ্ট কুবুতি চাপলো। ওনার ট্রাউজারের টান মেরে দ্রুত দৌড়ে পালালো। কোমর থেকে কিছুটা নেমে এসেছে ট্রাউজার, সেটা উপরে তুলে উনি বেডে বসতে হাসতে হাসতে হুমকি ছাড়লেন। হাতের কাছে একবার শুধু পাইছো না, দেখাবো খেলা। হাত পা ধরলেও কাজ হবে না। দেখা যাবে।
সময়টা বিকাল 3টা নাগাদ। পাখি ব্যাগ ঝুলিয়ে তালুকদার বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, সে সময় গমগমে কণ্ঠে ভেসে এলো, দাঁড়াও। ওর পা দুটি তৎক্ষণাৎ থেমে পরে পিছু ঘুরে মধ্যবয়সী পুরুষটিকে এক পলক দেখলো। উঁচু লম্বা, ভালো, বেশ স্বাস্থ্যবান, মুখটাও গাম্ভীর্যে পরিপূর্ণ, মুখায়ব কারোর সঙ্গে মিল আছে। খুব পরিচিত, ইনি মিসবান তালুকদার, নওয়াফের পিতা। তাই হয়তো মুখটা পরিচিত পরিচিত মনে হচ্ছিল। বড় স্মার্ট, এখনো চুল পাকেনি, দেহভঙ্গিমায় আভিজাত্যের ছোঁয়া, দেখেই বোঝা যায় বেশ অহংকারী। পাখি ওনাকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, বলবেন কিছু? বলা তো অনেক কিছু আছে, আমার সঙ্গে আসো। বাড়ির পেছনে বসার জায়গা আছে, সেখানে গিয়ে ওনারা বসলেন। পাখিকে উনি শুতালেন। নওয়াফের সঙ্গে তোমার সম্পর্ক কতদিনের? কর্তব্য বিমূঢ়তায় পাখি অবরুদ্ধ গলদেশ হতে কয়েকবার চেষ্টা করে কিছু বের করতে পারল না। গলা শুকিয়ে এলো, কেবল হাসপাস লাগলো ভয়ে রীতিমতন। তার হাত পা শীতল হয়ে ধরফর করে কাঁপছে, মুখটা শুকনো ও থমথমে, গলাটা ধুধু মরুভূমি মনে হলো। এক গ্লাস পানি হলে মন্দ হতো না, তবে ওর চোখে মুখে বিরাট বিস্ময়। উনি জানলেন কি করে? উত্তরটা তিনিই দিলেন। ভাবছো আমি জানলাম কি করে? হাসলেন সামান্যতম, ঠিক নফ ভাইয়ের মতোই। পরক্ষণে বুক ফুলিয়ে উনি ফুস করে দম ছাড়লেন, ফের বললেন, আমার অজানা কিছুই নেই। তুমি ওর সঙ্গে কক্সবাজারেও গিয়ে সময় কাটিয়েছ, সেটাও জানা আছে। তবে বিয়ের আগে অবাধ্য মেলামেশা কোনো ভদ্র ঘরের সন্তানরা আজ অবধি করে না। বুঝলাম না, কাজল রেখার মতো মেয়ের সন্তান হয়ে তুমি এমন বেহায়াপনা কি করে করো? না, তোমার আম্মা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। পাখির শরীর ও চোখ মুখে ঘামের চটচটে, চোখ দুটি জ্বলে জলে টইটুম্বুরে ভরতে। পরক্ষণে তা বাদ ভেঙে গড়িয়ে পড়ল। উনি রাগান্বিত চেহারা নিয়ে টেবিলে থাপ্পড় বসিয়ে উঠলেন। কর্কশ স্বরে পুনরায় তর্জনী আঙুল উঠিয়ে হুমকিস্বরূপ শাসিয়ে শাসিয়ে বললেন, একদম ফালতু পানি ঝরাবা না। তোমার এসব ন্যাকা কান্না আমার ছেলে সহ্য করতে পারে, কিন্তু আমি না। আসলে নিজেকে ভাবো কি তুমি বিশ্বসুন্দরী? ওর পাশে দাঁড়িয়ে দেখেছো কখনো কতটা কুৎসিত তুমি দেখতে? আদৌ মানায় ওর সঙ্গে তোমাকে? বংশমর্যাদা আছে কিছু তোমার? বাপ তো সামান্য একজন সবজি বিক্রেতা। তোমার 6 মাসের সংসারের খরচ আমার ছেলে 1 মাসের হাত খরচের সমান। জানো ওর প্রতি মাসের হাত খরচ কত? 2-2.5 লাখের ওপরে আছে। এসব তো ওর কাছে কিছুই না। ও বাম হাতের ঘড়িটা দেখেছো? সেটা 1.5 লাখ টাকা দাম। আরও জানতে চাও ও যে ব্র্যান্ডের কাপড় পরে তা জীবনে দেখেছো কখনো? আবার তার সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখো? বড়ই আশ্চর্যতম। ওই বিছানা পর্যন্ত আছো, ওখানেই সীমাবদ্ধ থাকো। বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখো না। এটা আমার লাস্ট ওয়ার্নিং। আর হ্যাঁ, তুমি যদি মনে করে থাকো নওয়াফ তোমাকে বিয়ে করবে, তাহলে করতেও পারে। তবে একটা কথা মাথায় রেখো, নওয়াফ কিন্তু ওর মাকেও ভীষণ ভালোবাসে। তার কথায় নিশ্চয়ই অবাধ্য হবে না। তার জন্য তোমাকে কেন, তোমার মতো হাজারো নারীকে কুরবানিতে দ্বিধাবোধ করবে না ও। আর ওর মা কোনোদিনও তোমাকে মেনে নিবে না, কেননা সে তোমাদের পুরো বংশটাকে ঘৃণা করে, নিচু চোখে দেখে। এখন যেতে পারো। পাখিরা তখন কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল। নাক মুখটা রক্তিম রক্তিম। রমিজ এসেছিল নওয়াফের গাছগুলিতে পানি দিতে। 2 দিন হলো মালি ছুটি নিয়েছে, তাই ওকে এই কাজগুলি করতে হচ্ছে। তখনই পাখির কান্নার শব্দ পেল। কাঁদতে কাঁদতে ওর সামনে দিয়ে বেরিয়ে যেতেই দেখলো মেজবান তালুকদারের সঙ্গে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখনই ভাইকে জানাতে হবে। পাখি আজ আর কোচিংয়ে গেল না, বাড়ি ফিরল না। শিবগঞ্জের নদীর পাড়ে গিয়ে মনের কষ্টে অশ্রু বিসর্জন দিতে লাগলো। হাঁটুতে মুখ লুকিয়ে হু করে কেঁদে দিল। 2-1 পথচারী তাকে আবার ব্যস্ত হলেন তাদের গন্তব্যস্থানে। কে রাখে কার খবর? তেমনি তারা অতিথি পাখিদের মতন হেঁটেই চলে যায়। পাখি বাম হাতে উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিল। দূর নদীর পার্টির দিকে দীর্ঘ মুহূর্ত ভাবনার অতল গভীরে জড়িয়ে তাকিয়ে রইল। ফের উষ্ণ উষ্ণ নুনা জলে আঁখি ভরে এলো, গাল গড়িয়ে তা পড়ে গেল। এমন করে কেউ কখনো তাকে অপমান করেনি, কটু কথাও শোনানি, যেন সে কালো হয়ে বিরাট বড় অন্যায় করে ফেলেছে। ওনার ছেলে তো ভালোবাসতে সে মরিয়া হয়ে ওঠেনি, ওনার ছেলেই তো ওকে ভালোবাসতে বাধ্য করেছে। তাহলে এখন কেন কথা শোনাচ্ছে কেন? তাছাড়া ওরা গরিব ইচ্ছে করে তো হয়নি, সৃষ্টিকর্তা বানিয়েছে, এতে ওদের দোষ কি? পুরো সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়েই রইল। ওইদিকে নদীর বাতাসে ওর শরীর কেঁপে কেঁপে উঠছে। গায়ে শীতের বস্ত্র নেই, পুরো শরীর বরফ হওয়ার উপক্রম। আকাশে মেঘে মেঘে চলে গর্জন, শীতকালেও মেঘে মেঘে ডাকে ভারী অদ্ভুত। বৃষ্টি নামার গল্প যেন বিরাট বড় আশ্চর্যতম কথা। কেউ একজন মৃধা বাড়িতে খবর দিল পাখিকে তারা শিবগঞ্জে
নদীর পার বসে কাঁদতে দেখেছে, সেটা শুনে কাজল রেখা পুরোই খেপেই গেলেন। ওর এই সময়ে কোচিংয়ে থাকার কথা, সেখানে না গিয়ে ও কার শোকে নদীর পাড়ে বসে বসে পানি ঝরাচ্ছে। ভাবলেন আজ গোটা কয়েক পিটুনি গায়ে ঢালবেন। বাঁশের কঞ্চি তৈরি করে হাতের কাছেই রাখলেন। রওনা হলেন এখনই গিয়ে নিয়ে আসবেন। তার আগেই পাখিকে অর্ধ ভেজা হয়ে বাড়ির আঙিনায় দেখলেন। মেয়ের অমন ফ্যাকাশে মুখ তাকে বড়ই পীড়া দিল। রাখতে আর পারলেন না, তবে ছেড়েও দিবেন না। এই যুগে কঠোর না হলে সন্তানদের মানুষ করা যায় না। সদর দরজায় এসে ওর আম্মার সামনে গিয়ে নতমুখী হয়ে দাঁড়িয়ে রইল। কাজল রেখা কর্কশ সুরে শুধালেন, শিবগঞ্জ গিয়েছিলি কি করতে? এমনি ভালো লাগছিল না তাই। কাঁদছিলি শুনলাম। পাখি কথা বলল না, চুপচাপ ওনার সামনে দিয়ে পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। উনি ভারী অবাক হলেন। গায়ে ভিজা কাপড় দেখে কিছুই আর বললেন না। রমিজ গিয়ে নভকে শয়ন গৃহে পেল। জাগ্রত অবস্থায় ছিল লোকটা। ওকে দেখে শুধালেন, কিছু বলবি? ভাই, কাম তো একখান ঘইটা গেছে। আপনার বাবা মানে আঙ্কেল ভাবিরে ডাইকা নিয়ে কিছু অনৈতিক কটু কথা শুনিয়েছে। ওনাকে দেখেছি আপনাদের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হতে। চোখ নাক মুখ ভীষণ ফোলা ছিল। নভের বুকটা আকস্মাৎ থক থক করে উঠল। সে জলদি কমফোর্টার ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। রমিজ ওনাকে থামাতে চাইল, তার আগে রমিজকে ধাক্কে বেরিয়ে গেলেন। পুরো রুম জুড়ে থমথমে নিস্তব্ধতার। ভেতরে কি হচ্ছে বোঝার উপায় নেই। নভ ফুলদানিটা ভেঙে চুকচো চুকচো করে ফেলল। কি বলছেন ওকে? কেন, তোমার পেয়ারে জান বলিনি কিছু? ও তো আস্ত একটা বলদ। আপনি মারলেও কিছু বলবে না। যা বলার রমিজ বলছে। সত্যি করে বলেন তো কি বলছেন ওকে? যা বলার বলছি, তোমাকে বলতে বাধ্য নই। আপনি বাধ্য, কারণ যে মেয়েটাকে বলছেন সে আমার প্রাণ। ভুল মানুষকে ভালোবাসছো না আফ। ওরা টাকা লোভী, তোমার ভালোবাসা মূল্যায়ন করতে পারবে না। বেশি না, মাত্র 2 মাস নিজেকে টাকাবিহীন রাখো। ওর পেছনে কোনো টাকা খরচ করো না, দেখবে কেটে পড়ছে। সবাইকে আপনার মতন টাকা লোভী ভাবছেন? মানলাম আমি টাকা লোভী, কিন্তু এত টাকা কাদের জন্য উপার্জন করি? সব তো তোমাদের জন্যই। আপনার বুঝি জানা উচিত আমি আপনার টাকায় চলি না, নিজের টাকায় নিজে চলি। সে টাকা আসে কোথা থেকে? নিজের পূর্বপুরুষদের থেকেই তো। ওরা তোমাকে ধন সম্পদ দিয়েছে বলেই আজ তুমি কারি কারি টাকা উড়াতে পারছো। শুধু 3টে মাস নিজে একজন সাধারণ খেটে খাওয়া মানুষের মতো চলাফেরা করে দেখো, দুনিয়া কেমন, কতটা কঠিন চিনতে পারবা। তখন তোমার মাথা থেকে প্রেমের ভূত নামবে, আর ওই মেয়েটাকে তোমাকে ছুঁড়ে লাথি মেরে যাবে। বুকে সাহস থাকলে চ্যালেঞ্জ নাও, পারলে একজন সবজি বিক্রেতা হয়ে দেখাও। ওকে ডান, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। 2 মাস নয়, তবে 1 মাসই আমার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, এটাও প্রমাণ করে দিব পাখি আমাকে সত্যিকারের ভালোবাসে, টাকার জন্য নয়। তবে হ্যাঁ, রেস্টুরেন্ট হোটেলের কোনো টাকা তুমি 1 মাসের ভেতর ব্যবহার করতে পারবে না। নিজে যা উপার্জন করবা তা দিয়ে চলবা। আশা করি বিজয় আমার হবে। বেশি স্বপ্ন দেখা বোকা নির্বোধের লক্ষণ। নভ হনহনিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। তবে চিন্তার অন্ত কমল না। ছেলেটার যা ট্যালেন্ট, পারবে তো বটে, তবে মেয়েটা থাকলে তো। পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। ছেলেটা কেন বুঝি না। ওই মেয়েটার যোগ্য নয়, সে আরও ভালো কিছু ডিজার্ভ করে। নভ মৃধা বাড়ি যাচ্ছিল, পথিমধ্যে মানিক মৃধার সঙ্গে দেখা হলো। নভ সালাম দিল, জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচা? আল্লাহ পাক রাখছেন ভালো বাবা। তা তুমি এমন সন্ধ্যাবেলা যাইতেছ কই? আপনাদের বাড়ি যাচ্ছিলাম, পথে আপনার সঙ্গে দেখা হয়ে ভালো হলো। একটা চুক্তি করতে এসেছি আপনার সঙ্গে। মানিক মৃধা কিঞ্চিত ভয় পেলেন। শত হোক এলাকার ভেতরে প্রভাবশালী ক্ষমতাবান মন্ত্রীর ছেলে বলে কথা, কোন চুক্তি আবার করে বসে। ওনার ভীতু মুখটা একবার পরখ করে শুধালেন উনি, ভয় পাবেন না চাচা, আপনার সাধ্যের বাইরে কিছু চাইবো না। তবে একটা ডিল করতে চাই। আপনার সবজি ক্ষেত আর মাছের ঘের মাত্র 1 মাসের জন্য আমার কাছে বিক্রি করবেন। এই 1 মাস আমি সবজি ক্ষেত আর মাছের ঘেরে কাজ করব। মানিক মৃধা ভীষণ অবাক হলে চোখে মুখে গভীর আশ্চর্যজনকতা নিয়ে প্রশ্ন করলেন, এসব তুমি কি বলছো বাবা? মাথা টাথা ঠিক আছে তোমার? এসব কাজ তুমি পারবো না। এসব কাজ তোমার মতন সোনার টুকরো ছেলের জন্য নয়। কেন পারবো না চাচা? আপনি পারলে আমিও পারবো। কথাটা বুঝতে চেষ্টা করো বাবা। তোমার জন্ম সোনার চামচ মুখে দিয়ে হয়েছে। যে কোনো দিন মাটি ছুঁই নাই পর্যন্ত, সে কি করে মাঠে খেতে খামারে কাজ করবে? আমাকে পারতেই হবে।
আমি যদি আজ হেরে যাই, আমার আত্মসম্মান বোধও হেরে যাবে, লুটিয়ে যাবে। তা হতে পারে না, আপনাকে মানতে হবে। আমি দরকার পড়লে ডাবল টাকা দিব, তবু 1 মাসের জন্য ওসব আমার চাই। আব্বুর সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়েছে, সেই চ্যালেঞ্জে সফল হই। আপনি চান না চাচা, বলুন? দেখো বাবা, আমি মূর্খ মানুষ, চ্যালেঞ্জ বুঝি না। তবে তোমার অনুরোধ ফেলতে পারলাম না। তোমার কাছে এত ঋণী যে নিজের দেহের চামড়া কেটে দিলেও শোধ হবে না। তুমি নির্দ্বিধায় আমার ক্ষেত মাছের ঘেরে চাষ করতে পারো, তবে বাবু কোনো টাকা নিতে পারবা না, এ আবদার করবা না। ঠিক আছে, তবে এসব বিক্রি করে যা টাকা পাবো অর্ধেক আপনার, বাকি অর্ধেক আমার। আর একটা কথা, এই 1 মাস আমি আপনার ঘরে খাবো, বিনিময়ে টাকা দিব। টাকার প্রসঙ্গ তুলে আমাকে ছোট করো না। থাকাও খাও, সমস্যা নেই বাজান, তবে রাতটা বাইরে কাটাও। কাছেরই ঘর খালি করে দিব, বুঝে তো? ঘর দুটো জোয়ান মাইয়া মানছে মন্দ কথা শুনাইবে। চিন্তা করবেন না চাচা, আপনার সবজি ক্ষেতের কাচারি ঘরেই থাকতে পারবো। তাছাড়া ট্রি হোমও আছে। উনি বাধা দিলেন না। পরদিন দুপুর স্কুল থেকে বাড়ি ফিরছে পাখি। ওর আব্বার মুখে সব শুনে পুরোই স্তব্ধ হয়ে গেল। পেছনের দরজা খুলে দ্রুত সরু চিকন রাস্তা ধরে সবজি ক্ষেতের দিকে এগিয়ে ছুটল। লোকটাকে কাচারি ঘরে পাওয়া গেল, নগ্ন গায়ে চৌকির সঙ্গে হেলান দিয়ে মুড়ি চিবুচ্ছে। পাখি গিয়ে ওনার সামনে থেকে হুট করে মুড়ি কেড়ে নিল। উনি ভারী অবাক হলেন। ওনার অবাকতা বাড়িয়ে দিয়ে ওনার হাত টেনে ধরল। উঠুন। পাখি, কি করছিস? উঠুন বলছি। চৌকির অপর প্রান্ত থেকে শার্ট এনে ওনাকে পরিয়ে দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নফ চলতি পথে আকস্মাৎ দাঁড়িয়ে পড়ল। পাগল হয়েছিল? অদ্ভুত আচরণ কেন করছিস? কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? পাখি ওনার শার্টের কলার চেপে ধরে চোখে চোখ রেখে বলল, আপনি এক্ষুনি বাড়ি চলে যাবেন। মাথায় ভূত চেপেছে না? বাড়ি গিয়ে বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। উনি ওর হাত শার্টের কলার থেকে সরিয়ে দিলেন। খুব ঠান্ডা মেজাজে বলেন, বাড়ি যা। আপনাকে না পাঠিয়ে যাচ্ছি না। আমি ফিরবো না পাখি, সফল হয়ে বাড়ি ফিরবো। কোনটাকে আপনি সফল বলছেন? নও ভাই, স্বেচ্ছায় মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেয়াকে আপনি জানেন এই কাজ কতটা পরিশ্রমের, কতটা কষ্টের। আপনাকে কড়া রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, লাঙল কিংবা হাত কোদাল দিয়ে চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, গোবর ধরে ধরে গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে, সার দিতে হবে, ঘের থেকে পানি উঠিয়ে রোজ রোজ গাছগুলিকে দিতে হবে, কাদামাটি ছানতে হবে। এসব পারবেন না। অসুস্থ হয়ে পড়ে থাকবেন বিছানায়। কে বলছে এসব পারবো না? মানুষ পারে না বলতে কিছু নেই। সৃষ্টিকর্তা যা মানুষের হাতে দিয়েছেন সবই পারে। আমিও পারবো ইনশাল্লাহ। আমার কথা বুঝতে চেষ্টা করুন। বাড়ি যা। কোনো কথাই আর আমলে নিলেন না। সোজা ওর মুখের উপর দরজা আটকে দিলেন তিনি। পাখি দরজায় থাপ্পড় মেরে মেরে চেঁচিয়ে উঠল, আমি যাব না। আজ সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবো। উনি ভেতর থেকে সাড়া দিলেন না। আকাশ কালো করে বৃষ্টি নামলো। পাখিও যেতে অটল। কি ভেবেছে কি উনি? জেদ কি শুধু ওনার একাই আছে? আমার নেই? গলা উঁচিয়ে ওনাকে শুনিয়ে বলল, শুনছেন আপনি? আমি যাচ্ছি না। দরকার পড়লে এখানে মরে পড়ে থাকবো, তবুও যাব না যতক্ষণ আপনি যাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। চোখের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে একত্রে ঝরছে। লোকটা কেন বুঝে না এইসব কাজ তার জন্য নয়? অমন রাজপুত্রের মতন লোকের এইসব কাজ করা মানায়? ঠোঁট ফুলিয়ে অদর ভেঙে ও ফুপিয়ে কেঁদে দিল। কিছুক্ষণ পর খট করে দরজা খুলে গেল। উনি ছাতা নিয়ে এগিয়ে এলেন। তখন গোধূলি লগ্ন, চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। তার উপর মেঘেও খানিকটা যোগ দিল। ছাতার ঠিক ওর মাথার উপরেই ধরে উনি সুথান। পাগলামি করছিস কেন? আপনি যে পাগলা, তাই পাগলার বউ পাগলামি করছে। তুই কি চাস না পাখি আমি আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকি? হ্যাঁ, তবে আপনি ধুকে ধুকে মরবেন তা আমি চাই না। আপনার কষ্ট আমার সহ্য হবে না, আমি সইতে পারবো না। তুই আছিস তো, তাহলে আর কষ্ট কিসের? বিশ্বাস আছে তো আমার উপর? হুম, কিন্তু এসব কাজ তো অনেক কষ্টের। আপনি তো কখনো কষ্টের কাজ করেননি। তাহলে আর কোনো প্রশ্ন নয়। কেন করছি, কী জন্য করছি, এসব প্রশ্ন করবি না। শুধু এতটুকু মনে রাখ,
তোর সুদর্শন পুরুষ যা করছে তোর আমার ভালোর জন্যই করছি। সমস্যা কি? আগে করিনি তো এখন করব। আর আমার সাপোর্টার হিসেবে তুই তো আছিস, থাকবি না আমার সঙ্গ দিতে সর্বদা? থাকবো। ওনার বুকটা প্রশান্তিময় আনন্দ উল্লাসে ভরে গেল। তিনি লম্বা দম টানেন, ওর থুতনিটা উঁচু করে তুললেন, লম্বাটে চুমু খেয়ে বললেন, এবার একটু হাস। মুখটাকে কালি বানিয়ে রেখেছিস। পাখি হাসতে চেষ্টা করলো। উনি ছাতা ফেলে দিয়ে শার্ট খুলে দুজনের মাথার উপর দিয়ে মুখটা শার্টের আড়ে ঢেকে ফেললেন। এরপরে ওর উষ্ঠগত নিজের উষ্ঠগত দিয়ে ছুঁয়ে দিলেন। পাখিও ওনার সঙ্গ দিল। দুটো প্রাণ এক হয়ে গেল কোনো এক স্বর্গীয় সুখে। পরক্ষণে উনি ওর অদর ছেড়ে ওকে বলিষ্ঠ দেহের মধ্যে বন্দি করে নেন। পাখির মাথাটা ঠিক ওনার বুকের বাম পাশে, যেখানে হৃৎপিণ্ডের গতিবেগ স্পষ্ট শুনতে পাচ্ছে। মুক্তি এই দৃশ্যটুকু দেখে স্তব্ধ হয়ে গেল। সে এসেছিল পাখিকে ডাকতে, এসে ওদের দুজনকে একসাথে অমন নিকটবর্তী হওয়া দেখে সামনে আগালো না। কিছু কিছু কথা শুনলো, সব শুনি, তবে দুজনের প্রতি এত বিশ্বাস ভালোবাসা ওদের মধ্যেও নেই। সেখানে ওরা কিভাবে নিজেদেরকে খোলা বইয়ের মতন একজন অপরজনের নিকট উপস্থাপন করছে? সত্যি দুজনের ভালোবাসা প্রশংসা না করে পারল না। এখন দুজনের পরিবার মানলেই হলো। ও আর ওদের বিরক্ত করলো না। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। লোকটা পাখিকে ছেড়ে হাঁপায়, ফোঁস করে খোলা আকাশের দিকে লক্ষ্য ভেদ করে দম নেয়। এবার বাড়ি যা। পাখি ওনার ধূসর রঙের নেত্রমণি জোড়ায় দৃষ্টি রাখলো। ওনার অতি নিকটে এগিয়ে গিয়ে নেত্রমণি দুটোর দিকে গভীর ঘোর লাগা চাহনি ফেলে বলল, আমাকে একটু গভীরভাবে ছুঁয়ে দিবেন নওয়াব ভাই? কেমন কাতরতা মাদকতা মিশানো ভরা ছিল ওই রিনরিনে কণ্ঠের সুর, যা ওনাকে চুম্বকের ন্যায় টানল। নওয়াব উপেক্ষা করতে পারল না কিংবা এড়িয়ে গেল না। ওকে কোলে তুলে কাচারি ঘরের ভেতর নিয়ে গেলেন। দরজায় খিল আটকে দিয়ে বিছানায় শুয়ে দেন। নগ্ন পা হতে ছোট্ট ছোট চুমুনে পুরো দেহ জুড়ে অদ্ভুত শিহরণ জাগ্রত করে তুলেন। কিশোরীর বুকে উত্তাল সমুদ্রের ন্যায় উন্মাদনা উত্তেজনা বাড়িয়ে দিলেন। এক এক করে দেহের বস্ত্রগুলি খুলে ডুব দিলেন ওর মাঝে। দুটো দেহ দুটি মন এক হয়ে গেল ভালোবাসা নামক গভীর গভীর স্পর্শে। দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে। মোরগদের কুকুরুকু ডাক প্রতিদিনের ন্যায় উৎকর্ণে হু হু করে বাজে। পূর্বাকাশে তৎক্ষণাৎ তর্পণের আগমনী লাল বার্তা আভা। পাখি ডাকছে, ফুল ফুটেছে, ঝরছে, ফল পড়ছে। শীত শীত হিমেল হাওয়ায় সমীরণ জেগে জেগে বসেছে। টিনের চালার ঘরে বরাবর শীতের তাপটা একটু বেশি পরিমাণ কাবু করে ছাড়ে। তবুও নিম্ন মধ্যবিত্তদের এই আশ্রয়স্থলটুকু শেষ আশ্রয়স্থল। এখানেই তাদের জীবনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত কাটাতে হয়। তাদের তো ধনীদের ন্যায় করি পয়সা নেই যে বড় বড় বিল্ডিং তৈরি করে 5 স্টারের মতন রুম বানাবে, রুমে হিটার ছেড়ে গরম করে রাখবে। যতটুকু আছে যথেষ্ট। নিদ্রাচ্যুত হতেই এলোমেলো আলুথালু তৈলাক্ত মুখটি নিয়ে অক্ষি যুগল ঝোলে উঠে বসলো মেয়েটা। আতঙ্কিত শুকনো মুখটা এক সার ভয়ে উদ্বেগ উৎকণ্ঠা। বিছানা হাতড়ে হাতড়ে আবছা অন্ধকারে বুঝতে চেষ্টা করলো ঠিক কোথায় তার বর্তমান অবস্থান। মস্তিষ্কে স্বল্প পরিমাণ জোর খাটিয়েও আন্দাজ করতে পারল না। দৃঢ় মনোবল ও বিশ্বাস নিয়ে ছট করে দ্রুত বিছানা ছাড়লো। ফোনের ফ্ল্যাশ অন করলো। পার্শ্ববর্তী নজর বুলিয়ে ঘরটা পরিচিত মনে হলো। ভীষণ অবাক লাগলো। সে তার ব্যবহৃত রুমটিতেই আছে, কিন্তু ওর পঞ্চম ইন্দ্রিয় বেশ ভালো করে গেঁথে আছে। সে গতকাল রাতেও ওনার সঙ্গে একই ঘরে ছিল। তাহলে এই রুমে আসলো কি করে? এ এক চরম আশ্চর্যতব্য গল্প। ওর গায়ে কেবল একটি সুতি থ্রিপিস। আদৌ নতুন প্রয়াস। কে পড়িয়েছে, কখন পড়িয়েছে ঠিক মনে নেই। কেমন মদ করার মতন মাতাল হয়ে ঘুমিয়েছে, কিছুই টের অব্দি পায়নি। হ্যাঁ, ধরলাম লোকটা কাল বেপরোয়া স্বভাবে একটু বেশি অত্যাচার চালিয়েছে, তাই বলে এমন তো হওয়ার কথা নয়। হবে হয়তো উনি রেখে গিয়েছেন। দরজাটা তো চাপানো ছিল, তাই রুমে ঢুকতে অসুবিধা ছিল না। 5-7 ভাবান্তরে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে দিয়ে দাঁড়ালো। চুলগুলি সরিয়ে দেখলো গলায় ঘাড়ে লালচে দাগ। বিড়বিড় করে কয়েকটা মন্দ কথা শোনাতে বজ্র করে সব চাকলো। বাজে লোক ও মাতাল একটা দাগ বসিয়ে ছেড়েছে। দাগটিতে আলতো করে হাত বুলালো। কিঞ্চিত ব্যথায় সে
চোখ খিচিয়ে নিল। আর 1 সপ্তাহের মধ্যেই শুধু আসুক কাছে, একদম সোজা নাক ফাটিয়ে দিব। উন্মাত্রটা একদম সোজা নাক ফাটিয়ে দিবে উম্মাটার। গা ভালো করে ঢেকে সে রুম থেকে বেরিয়ে গেল। উঠোনের মাঝে গিয়ে লতিফের দেখা মিলল। ওকে দেখে ছেলেটা ফোকর দাঁত বের করে এক গাল হাসল। ওর থেকে শুনলো সকাল সকাল নাকি নওয়াব ভাই সবজি আর মাছ বিক্রি করতে হাটে গিয়েছে, সঙ্গে লতিফকেও নিয়ে গিয়েছিলেন। উনি বেচারাকে কিছুক্ষণ রেখে বাড়ি পাঠিয়ে দিলেন। ওকে নাকি আর লাগবে না। পাখি মুখ গোল করে হতাশার তপ্ত শ্বাস ফেলল। লতিফ এখন ওদের বাড়িতেই থাকে। পাখি থম মেরে কিয়ৎক্ষণ বৈঠকখানায় বসে পড়ল। এক ধ্যানে গভীর ভাবান্তর মধ্যে নিমজ্জিত। যে লোকের ঘুমই ভাঙে সকাল 10টা-11টায়, সে লোক গিয়েছে নাকি সকাল 6টার মধ্যে হাটে, তাও সবজি বিক্রি করতে। বিষয়টি অধিক সিনেমাটিক হয়ে গেল না? সত্যি বলতে আমাদের বাস্তব জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। পাখির অতি দুঃখে হাসি পেল, ভীষণ হাসতে মন চাইল। রাস্তা দিয়ে লোকে সমালোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মন্ত্রীর ছেলে সবজি বিক্রি করছে, এটা তাদের কাছে যেমন এক আশ্চর্যতম ঘটনা, তেমনি বিস্ময়কর। কত শত রটনা রটেছে তারই মধ্যে এই অদ্ভুত আচরণ নিয়ে, অথচ যাকে নিয়ে এত শত কাহিনী গুজব গুঞ্জন উঠেছে, সেই লোকেরই এ বিষয়ে কোনো প্রকার মাথা ব্যথা কিংবা ভ্রুক্ষেপ নেই। যেন এটা নিতান্তই নিত্যদিনের সাধারণ একটা বিষয়। নিখিল আর মুক্তি পাশাপাশি নদীর শুনশান কুল জুড়ে দুজনের অবস্থান। কয়েকটি ঘেয়া চলতে দেখা গেল। লোকজনের সংখ্যা বেশি সংখ্যক নয়, মোটামুটি ভালো বাতাস এখানে। ওরা বেশ দূরত্ব বজায় রেখে কথার ঝুড়ি নিয়ে বসেছে। কথার এক প্রান্তে মুক্তির সুদ হয়। আপনি নওয়াব ভাইকে বলছেন না কেন কিছু? ওনার এমন পাগলামি করার মানে কি? নিখিল কিছুক্ষণ নিবিড়ভাবে নিবিষ্ট মনে ভাবলো। এরপরে কিয়ৎক্ষণ পরে গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল, ওকে কিছু বলার মরা গাছের সঙ্গে কপাল ঠোকা সমান কথা। কারো কথা শুনলে তো বড্ড তার ছেঁড়া। মাথায় যেটা চেপে বসেছে সেটা না করা পর্যন্ত এ বান্দা থামবে না। ওর বাপশালার একটাই জিনিসই, এদের বাপ পোলার লড়াই দেখতে দেখতে আমি এখন ক্লান্ত, আর ভাল লাগে না। এমন কলুষিত বাপ যেন না হয় কারো, যে সন্তানের ব্যাপারে উদাসীন, নিষ্ঠুর, নির্মম। ওর বাপ যেমন একটা ঘাড়তেরা, তেমনি ওও আরেকটা ঘাড়তেরা। আর এদের মাঝখানে চিপায় পড়ে আমি জাস্ট চ্যাপটা হয়ে যাচ্ছি। তাই বলে আপনি চুপ করে থাকবেন? ওনার এমন আচরণ মোটেও ভালো লক্ষণ নয়। লোকে কটু চোখে দেখছে। পাখিকে নিয়ে আমি যথেষ্ট চিন্তায় সংশয়ে আছি। ওনার বাপ যে হারে অহংকারী লোক, সেখানে সম্পর্কের পরিপূর্ণতা কতটুকু মিলবে ঠিক আন্দাজ করতে পারছি না। ওর বাপ মানবে কিনা জানি না, কিন্তু নওয়াব ছাড়বে না পাখিকে। তোরাও যদি না মানিস তাহলে ঘটনা উল্টে পাল্টে যাবে। শালা একটা ডেঞ্জারাস মাল, কোনো দিক দিয়ে তুলে নিয়ে যাবে টেরও পাবি না। আর নয়তো পাখিকে কাউকে বিয়েই করতে দেবে না। পুরাই সাইকো একটা। ওকে তোরা পুরোপুরি চিনিস না, আমি বেশ ভালো করেই চিনি। নিজের ব্যবহৃত টিস্যুটা পর্যন্ত কাউকে ধরতে দেয় না। সেখানে তো প্রিয় নারীটির সাবজেক্ট সম্পূর্ণ আলাদা। আমার বড্ড টেনশন হচ্ছে। সামনে বিপদ আসন্নতা স্পষ্ট পরিষ্কার, কিন্তু আমার বোনটা তো ছোট্ট, সবে 16 বছর বয়স। এই তো কিছুদিন পর 17তে পড়বে। এখনো পুরো দুনিয়া চেনেনি। বড়ই সরল, প্রাণোচ্ছল, চঞ্চল বটে। তবে ওর জীবনে নওয়াব ভাই প্রথম পুরুষ, যাকে ও নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। সেখানে ওনাদের বাপ ছেলে লড়াইয়ের মধ্যে চাপা পড়ে আমার বোন না আবার শেষ হয়ে যায়। চিন্তা করিস না সোনা, পাখির কিচ্ছু হবে না। অন্তত নওয়াব বেঁচে থাকতে ওর গায়ে কাটার আঁচড় পর্যন্ত পড়তে দেবে না। নওয়াবকে আমি চিনি, যেমনই হোক ওর ভালোবাসা কিন্তু নিখুঁত, সৎ। ছেলেটা একটু বেশি ভালোবাসে পাখিকে। ওর প্রতি ভীষণ কেয়ারিং আর ওভার পজিটিভ। তাহলে ভালোই। যাই হোক, অনেকক্ষণ হলো এসেছি, এখন যেতে হবে। নিখিল কয়েক কদম এগিয়ে গেল ওর সন্নিকটে। তোকে কবে পাবো নিজের সম্পত্তি করে সোনা? রান্না করে রোজ রোজ খেতে ইচ্ছে করে না। তুই থাকলে একটু ভালো মন্দ খাওয়া যেত। মুক্তি তৎক্ষণাৎ গনগন করে রেগে গেল। ফুসফুস করে তেরে এলো নিখিলের সান্নিধ্যে এসে চোখ রাঙিয়ে সুত হল। তার মানে আপনি রান্নার জন্য আমায় কেবলমাত্র বিয়ে করবেন? তাহলে মানুষের বিয়ে করে কি করতো? মুক্তি এবার ভীষণ করে রাখলো। নাকের ডগা ক্ষণিকের মধ্যে লালচে হয়ে এলো।
নিখিলের বাচ্চা তোর বিয়েই করতাম না, জাফর ভাগ, কাজের লোক গিয়া খোঁজ, আসছে রান্নার জন্য বিয়ে করতে ছ্যামরাই। রাগান্বিত শৈলে তড়িঘড়ি ব্যাগ কাঁধে ঝুলিয়ে মুক্তি হনহনিয়ে বাড়ির পথের দিকে ছুটল। ভেতরে ভেতরে তার আগুন গা জ্বলে যাচ্ছে। বলছে কিনা রান্নার জন্য বিয়ে করবে, ভালোবেসে নয়। তাহলে এতকাল তাকে কেবল রান্নার জন্য বিয়ের আশা দেখিয়েছে? ভালোবাসা ছিল না কোনো? কেন, সে কি কাজের লোক নাকি? বিয়ে করে যদি রান্না করে খাওয়াতেই হবে তাহলে বউ কেন? কাজের লোক খোঁজ না গিয়ে হাবাল কোথাকার। নিখিল দ্রুত ওর নিকটস্থে ছুটে আসে, শশব্যস্ত হাত চেপে ধরল। ও শোনা, রাগ করে না। সরি, ভুল হয়ে গেছে তো। রান্নার জন্য আলাদা কাজের লোক রেখে দেব, তো রান্না করতে হবে না। তবুও রাগ করিস না। এবার তো একটু হাস। মুক্তি আর চোখে অধর পিছে মিটিমিটি হাসছে, তবে ভিতরে কোমল অংশটুকু স্তূপকৃত রেখে প্রকাশিত রাগটুকু ক্ষণকাল অব্যাহত রাখে। অগাধ ক্রোধটুকু গিলে নিয়ে ছেড়ে ফেলে। কান ধরুন, আর কখনো এসব কথা বলবেন না, তাহলে বিয়ে কেন, ধোলাই খাবেন। আগত ক্রোধটুকু গিলে নিয়ে ছেড়ে ফেলে। কি ডেঞ্জারাস মেয়েরে ভাবা যায়! কথায় কথায় ধোলাই আর বিয়ে করবে না, বিয়ে করবে না বলে হুমকি থামকিও দেয়, যেন ওকে বিয়ে না করলে সে আর দেশে কোনো মেয়েই খুঁজে পাবে না। কেন, বাংলাদেশে মেয়ের আকাল পড়েছে নাকি? নেহাত প্রেম করে ফাইসা গেছে, নয়তো কখনো এই আইটেমটারে বিয়ে করতো না। নিখিল মুখটা করুণ করে রাখলো, দুবার কান ধরে উঠবস করলো, থামলো। মুক্তি অধর চেপে কিঞ্চিত হেসে ফেললো। অমন হাসি মাখা মুখটা নিখিলের সকল অশান্তি ক্ষণিকের মধ্যেই দূরীকরণ করে দিল। বেচারার এবার একটু প্রশান্তি ফিল করলো। শোনা, সবসময় হাসি খুশি থাকবি। তোর হাসি খুশি মুখটা আমার বড্ড ভালো লাগে। ফের শান্ত চিত্ত নয়নে দৃষ্টি নিবদ্ধ করে বলল, চাপাবাজ একটা, তারা লাগবে না, পারলে অক্সিজেন ছাড়া বেঁচে দেখান। নিখিল মুখটা করুণ করে রাখলো। কি কেমন আবদার তার প্রেমিকার! অক্সিজেন ছাড়া কি আদৌ বাঁচা যায়? এইটা তো কথার কথা। মুক্তি নিখিলের ভাবনা চৌত মাথায় চোখা বসালো। কই গেল চাপা? চাপা নয় সোনা, চাপা নয়। তুই যে কি জিনিস শুধুমাত্র আমিই জানি, আর জানবে ভবিষ্যতে আমার আন্ডা বাচ্চাগুলারা। ওদের জন্য আমার বড়ই দুঃখ হচ্ছে। কেমনে মেনে নেবে ওর মা একটা কালনাগিনী? শেষের অংশটুকু বিড়বিড় করে বলল, যার কারণে মুক্তি শুনতে পেল না। আন্ডা বাচ্চার প্রসঙ্গ টানতে লজ্জায় মুক্তি নাজুক হাসল। নিখিল হাঁপ ছেড়ে বাঁচল। যাক, শেষেরটুকু তাহলে শুনতে পাইনি। তাহলে এতক্ষণে 13টার খবর বেজে যেত। অবশূন্য শীর্ণ দেহটা নিয়ে মধ্যাহ্নে উপস্থিত হয় বাড়ির অলিন্দে। চোখ দুটি ভীষণ শ্রান্তিকর। দুর্বলতা শরীর নেতিয়ে আসে। প্রতিবার স্কুল থেকে ফিরলে শরীরটা ভীষণ অবশূন্য লাগে। তখন মেজাজটা আকাশচুম্বী গরম থাকে। দেহের উপর তোড়ঝাপ তো কম যায় না, সেখানে মেজাজ খিটখিটে থাকা আহামরি কিছুই না। দপ করে বসে পড়লো বাড়ির চৌকাঠে। কাজল রেখা গতকাল বাপের বাড়ি গিয়েছেন, আসেননি এখনো, 2 দিন পর আসবেন। মুক্তি দুপুরে রান্না শেষ করে গোসলে ঢুকেছে। বেলা 3টে অবধি গড়িয়েছে। পাখি স্কুলে ইউনিফর্ম খুলে কলপাট থেকে গোসল সেরে এসে গরম গরম পোশাক পরে নিল। দুপুরে নবাব ভাইয়ের খেতে আসার কথা, এদিকে দুপুর পেরিয়েছে সে কখন। লোকটা এখনো সম্পূর্ণ লাপাত্তা। আসার নামগন্ধ নেই। ওনার আসার দীর্ঘ অপেক্ষায় ছিল পাখি। 5টা বেজে গিয়েছে, তবু লোকটার দেখা মিলল না। পাখির পেটের ভিতরে ক্ষুধার যাতনার যন্ত্রণা সে আর সহ্য করতে না পেরে দুমুঠো পেট ভরে নিল। তবে দুশ্চিন্তার অন্ত কমল না। প্লেটে করে সামুদ্রিক মাছের এক টুকরো, মাছ, শাক ভাজি আর ডাল নিয়ে রওনা হলো কাচারি ঘরের দিকে। দরজাটা চাপানো ছিল। ধাক্কা মেরে পাখি ঢুকে পড়লো ঘরে। ধোয়া ধোয়া অন্ধকার, কারেন্টও নেই। পশ্চিমের জানালা শটান করে খোলা। পাখি জানলাটা সবার আগে আটকে নিল। যা মশার উৎপাত বেড়েছে, জানলা সন্ধ্যা না আটকালে নয়তো মশা এসে কামড়িয়ে ফের ডেঙ্গু বাজিয়ে ছাড়বে। মশার কয়েল ধরালো একটা। লোকটা এই কালি সন্ধ্যে কাঁথা মুড়িয়ে মরার মতন পড়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে। পাখি হারিকেন জ্বালিয়ে ওনাকে ডাকতে গেল, কিন্তু এইটা কি? লোকটা টান টান হয়ে কাঁথা মুড়ি দিয়ে আছে। নরচরণ শব্দ নেই। কয়েকবার কানের নিকটে গিয়ে ডাকলো। উনি জবাবে প্রত্যুত্তর করলো না পর্যন্ত পাখির শরীর ঝাঁকিয়ে ফের ডাকতে গেল, কিন্তু এ কি? জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। উষ্ণ তাপমাত্রায় দেহ আগুন হয়ে আছে। পাখি অস্থির চিত্তে দুবার ডাকলো। লোক
শুনছেন নওয়াব ভাই? ও নওয়াব ভাই, ওটার হুঁশ নেই। ওনার শরীরে উষ্ণ তাপমাত্রার পাখির স্নায়ু দুর্বল হয়ে পড়ল। মরার মতন লোকটার নিথর দেহটা অবহেলায় পড়ে আছে। শরীরে কেবলমাত্র একটি কাঁথা। এমন কনকনে শীতের সবজি ক্ষেতের ভেতরে মোটা একটি কাঁথা কি শীত আদৌ মানায়? পাখির কষ্ট হলো, ভীষণ যন্ত্রণা হলো। বুকটা ছলাৎ ছলাৎ করে কেঁপে উঠল। হরিণা চোখ দুটি ঝাপটা ঝাপটা লাগে। ওনার গায়ে হাত দিয়ে ফের ডাকলো, নওয়াব ভাই।